সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে কণ্ঠ ভোট পাস হওয়া সন্ত্রাস বিরোধী বিলে এমন একটি বিধান যুক্ত হয়েছে যার মাধ্যমে সরকার এখন কোনো ব্যক্তি বা সত্তাকে শুধু সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হিসেবে তালিকাভুক্ত করেই থেমে থাকবে না, বরং প্রয়োজন মনে করলে ওই সত্তার যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এই সংশোধনের সবচেয়ে বড় তাৎপর্য হলো এর আইনি ভিত্তিতে আগেই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিষয়টি আরও শক্তিশালী আইনি কাঠামো পেল। সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করেন। বিলটি উত্থাপনের সময় তিনি বলেন, এটি মূলত আগের সন্ত্রাস বিরোধী আইনের একটি প্রয়োজনীয় সংশোধন, যাতে এমন সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্র দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে পারে যাদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কিংবা গণহত্যামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার ভাষায় এই সংশোধনী একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্রের আইনি প্রতিরোধকে সুসংহত করবে। তিনি সংসদে বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘদিন ধরে যে জনমত তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনেও তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। আইনটি পাশের আগে সংসদে সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আপত্তি জানিয়ে বলেন, বিল সংক্রান্ত তুলনামূলক নথি তারা হাতে পেয়েছেন মাত্র কয়েক মিনিট আগে। তার বক্তব্য ছিল, এত স্পর্শকাতর একটি আইন পর্যাপ্ত সময় নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন ছিল। তিনি বলেন, এমন আইন দ্রুত পাশ না করে সদস্যদের অন্তত কিছুটা সময় দেওয়া উচিত, যাতে তারা ভাষাগত ও আইনি দিকগুলো বুঝে মতামত দিতে পারেন। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় কার্যবিধির কথা উল্লেখ করে জানান, আপত্তি জানানোর নির্দিষ্ট সময় রয়েছে এবং সেই সময় অতিক্রম করার পর বিলের এই পর্যায়ে আর আপত্তি গ্রহণের সুযোগ নেই। বিরোধী দলীয় নেতা তখন পুনরায় বলেন, তারা নথি পেয়েছেন খুব অল্প আগে, ফলে কার্যত আপত্তি জানানোর সুযোগই পাননি। কিন্তু স্পিকার তাৎক্ষণিকভাবে বিলের কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত দেন এবং পরে কণ্ঠ ভোটে বিলটি পাস হয়। এই বিলের মাধ্যমে যে পরিবর্তনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো সন্ত্রাস বিরোধী আইনে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার সুস্পষ্ট ভাষা সংযোজন। আগে আইনে বলা ছিল, সরকার প্রজ্ঞাপন জারি করে কোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে অন্তর্ভুক্ত করতে পারে এবং সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। কিন্তু সংশোধিত আইনে যোগ করা হয়েছে, সরকার চাইলে সেই সত্তার যাবতীয় কার্যক্রমও নিষিদ্ধ করতে পারবে। আইনজ্ঞদের মতে এই দুটি শব্দের মধ্যে বাস্তবিক পার্থক্য রয়েছে, কারণ শুধু নিষিদ্ধ ঘোষণা করলে সংগঠনের আনুষ্ঠানিক অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলে তার রাজনৈতিক, সামাজিক, সাংগঠনিক এবং প্রচারমূলক সব ক্ষেত্র বন্ধ হয়ে যায়। বিলে বলা হয়েছে, কোনো নিষিদ্ধ সত্তার পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতি প্রকাশ, মুদ্রণ, সংবাদ মাধ্যমের প্রচার, অনলাইন প্ল্যাটফর্মে বার্তা প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা, জনসমক্ষে বক্তব্য প্রদানও নিষিদ্ধ থাকবে। এই বিধান কার্যকর হলে শুধু দলীয় কর্মসূচি নয়, ডিজিটাল পরিসরেও সংশ্লিষ্ট সংগঠনের নামে প্রচারণা চালানো আইনগত ঝুঁকির মধ্যে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধারা ভবিষ্যতে ব্যাপক আলোচনার জন্ম দিতে পারে, কারণ সমর্থন শব্দটির ব্যাখ্যা বাস্তবে কিভাবে হবে তা নির্ভর করবে প্রশাসনিক প্রয়োগ ও আদালতের ব্যাখ্যার উপর। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঐতিহাসিক মূল্যায়নের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের অতীত কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন, সেটি কি সমর্থন হিসেবে ধরা হবে নাকি কেবল সংগঠিত রাজনৈতিক প্রচারণাকেই আইনের আওতায় আনা হবে? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকার আগেই অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী এনেছিল। তখন সিদ্ধান্ত হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আজ সংসদে বিল পাস হওয়ার ফলে সেই অধ্যাদেশ পূর্ণাঙ্গ আইন হিসেবে কার্যকর হলো। অর্থাৎ এখন আর এটি সাময়িক নির্বাহী আদেশ নয়, বরং আইনসভা অনুমোদিত বিধান। রাজনৈতিকভাবে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো একটি বড় ঐতিহাসিক রাজনৈতিক দলকে এমন আইনি কাঠামোর মধ্যে আনা হলো যেখানে তার রাজনৈতিক পরিচয় বজায় থাকলেও কার্যক্রম আইনত বন্ধ রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি দলের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং দেশের রাজনৈতিক প্রতিযোগিতার কাঠামো নতুনভাবে বিন্যস্ত হওয়ার সূচনা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রেখেছে।
ফলে ভবিষ্যৎ নির্বাচনে দলটি কিভাবে অংশ নেবে, আদৌ অংশ নিতে পারবে কিনা, কিংবা স্বাধীন প্রার্থী বা নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব টিকে থাকবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে কেবল দলীয় নিবন্ধন স্থগিত করলেই রাজনৈতিক বাস্তবতা বদলে যায় না, কারণ দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি দলের রয়েছে বিস্তৃত স্থানীয় সাংগঠনিক কাঠামো, তৃণমূল সমর্থক গোষ্ঠী, নির্বাচনী নেটওয়ার্ক এবং প্রশাসনিক অভিজ্ঞতা। ফলে আইনি নিষেধাজ্ঞা কার্যকর হলেও সামাজিক ও রাজনৈতিক প্রভাব দ্রুত বিলীন হবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। এই আইনের আন্তর্জাতিক প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ বিশ্বব্যাপী গণতান্ত্রিক কাঠামোয় বড় রাজনৈতিক দল নিষিদ্ধ করার ঘটনা সবসময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে যদি সেই নিষেধাজ্ঞা সন্ত্রাস বিরোধী আইনের অধীনে হয়, তাহলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক এবং উন্নয়ন অংশীদাররা জানতে চাইবে প্রমাণের মানদণ্ড কি, বিচারিক প্রক্রিয়া কতটা স্বচ্ছ এবং আপিলের সুযোগ কতটা নিশ্চিত। অন্যদিকে সরকার পক্ষের বক্তব্য, যদি কোনো সংগঠনের বিরুদ্ধে সংগঠিত সহিংসতা, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, প্রাণহানি বা বিচারিক তদন্তে গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তাহলে রাষ্ট্রের পক্ষে অপেক্ষা না করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই যুক্তি নিরাপত্তা ভিত্তিক রাষ্ট্রীয় অবস্থানকে সামনে আনে। সংসদীয় বিশেষ কমিটি আগে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনা করে। এর মধ্যে 98টি হুবহু অনুমোদনের সুপারিশ করা হয়, 15টি সংশোধিত আকারে অনুমোদনের প্রস্তাব দেওয়া হয়, 4টি রহিত এবং 16টি নতুনভাবে শক্তিশালী বিল আকারে আনার পরামর্শ দেওয়া হয়। সন্ত্রাস বিরোধী সংশোধনী ছিল সেই 15টির একটি, কিন্তু চূড়ান্তভাবে সংসদে পাশ হওয়া বিলে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ সরকার মূল ভাষা অপরিবর্তিত রেখেই এটি কার্যকর করেছে। এটি থেকে বোঝা যায় রাষ্ট্র এই আইনের ভাষা নিয়ে আপোষ করতে চায়নি, কারণ আইনটির প্রতিটি শব্দ পরবর্তী সময়ে বিচারিক প্রয়োগে গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে কার্যক্রম, সমর্থন, প্রচার এবং সত্তা, এই শব্দগুলোর ব্যাখ্যা প্রশাসনিক ক্ষমতার পরিধি নির্ধারণ করবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আইন প্রায়ই ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের হাতিয়ার হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সময় জরুরি আইন, বিশেষ ক্ষমতা আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি এবং নির্বাচনী সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতার ধরন বদলেছে। নতুন এই সংশোধনী সেই ধারার আরেকটি বড় সংযোজন। এখন মূল প্রশ্ন হলো, এই আইন বাস্তবে কিভাবে প্রয়োগ হবে? যদি এটি শুধু বিচারাধীন একটি নির্দিষ্ট সংগঠনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে, তাহলে এর প্রভাব একরকম হবে, কিন্তু যদি ভবিষ্যতে একই ধারা অন্য সংগঠন বা রাজনৈতিক শক্তির বিরুদ্ধে ব্যবহৃত হয়, তাহলে এটি বাংলাদেশের দলীয় রাজনীতির চরিত্র স্থায়ীভাবে বদলে দিতে পারে। আইনবিদদের একাংশ মনে করছেন, আদালতে এই আইনের ব্যাখ্যা নিয়ে একাধিক সাংগঠনিক আবেদন আসতে পারে, কারণ মত প্রকাশের স্বাধীনতা, সংগঠন গঠনের অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণ, এই 3টি মৌলিক অধিকারের সঙ্গে নতুন বিধান সরাসরি সম্পর্কিত। সব মিলিয়ে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী বিল পাস শুধু একটি আইনগত ঘটনা নয়, এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের কেন্দ্রীয় অংশ। এর পরবর্তী ধাপ নির্ভর করবে আদালতের অবস্থান, প্রশাসনিক প্রয়োগ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সমাজের প্রতিক্রিয়ার উপর। আগামী মাসগুলোতে এই আইন বাংলাদেশের রাজনৈতিক ভাষ্য, গণতান্ত্রিক বিতর্ক এবং নির্বাচন সংক্রান্ত আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।